প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে। তো আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে প্রকল্প হাইপোথিসিস। বরাবরের মতোই আমি আজকের ক্লাসটিও শুরু করব বিভিন্ন ধরনের ছবির মাধ্যমে, বিভিন্ন উদাহরণের মাধ্যমে ক্লাসটিকে মূলত যতটুকু সহজ করা যায়। সেই জন্য আমি একটি ছবি রেখেছি। তো এই ছবি দিয়ে আমি আসলে একটি গল্প বলবো তোমাদের। এই গল্পটি তোমরা আগে বুঝবে, তারপর তোমরা সেখান থেকেই বুঝে যাবে প্রকল্প বিষয়টি আসলে কি। এখানে দেখতে পাচ্ছ একটি ছবি, বাড়ির ছবি, তাই না? আমরা ধরে নিচ্ছি এই যে বাড়িটি, এই বাড়িতে স্বাভাবিকভাবে কিছু মানুষ থাকে এবং রাতে যখন তারা ঘুমিয়েছিল সেই বাড়িতে কি হয়েছে, একজন চোর এসেছে। সেই চোর রাতের অন্ধকারে এসেছে। কেউ কেউ হয়তো চোরকে দেখেছে বা কেউ আবছা দেখেছে, অথবা কেউ দেখেনি। রাতে চুরি হয়েছে, সহজ কথায়। সকালে উঠে কি হলো, বাড়ির মালিক দেখতে পেলেন যে তার বাসায় চুরি হয়েছে। হয়তো দরজাটি ভাঙা বা জানলাটি ভাঙা এবং ঘরের কিছু জিনিসপত্র নেই। তখন তিনি কি করলেন, তিনি পুলিশকে খবর দিলেন। পুলিশ আসলেন। যথারীতি পুলিশের যে কাজ থাকে, তারা এসে বাড়িটি পর্যবেক্ষণ করবে এবং বিভিন্ন আলামত খুঁজবে যে কোথাও হাতে ছাপ আছে কিনা, অথবা জানলা দিয়ে ঢুকেছে কিনা, জানলাটা ভাঙা ছিল কিনা, কোন জায়গা থেকে আসতে পারে। তারা কি করে, বিভিন্ন ধরনের জায়গা তারা পর্যবেক্ষণ করে এবং পাশাপাশি কি করে, আশেপাশে যারা ছিল বা বাড়ির লোকজন তাদের সাথে পুলিশ কি করে, কথাবার্তা বলে। এবং কেউ যদি চোরটিকে হালকা ভাবেও দেখে থাকে বা চোরের অবয়বও দেখে থাকে, তার তথ্যটা নেয়। পাশাপাশি জানতে চেষ্টা করে পুলিশ যে এই চুরিটি কি শুধুই চোরের উদ্দেশ্যে চুরি করেছে, নাকি অন্য আরো কোনো উদ্দেশ্য তার থাকতে পারে, বা নিকট আত্মীয় করেছে, পাশের বাড়ির প্রতিবেশী করেছে, নাকি আরো দূরের কেউ হতে পারে। তো এইগুলো সব জানার জন্য, এটি খুঁজে বের করার জন্য পুলিশ কি করে, প্রথমত এই তথ্যগুলো কালেক্ট করে। তথ্যগুলো কালেক্ট করার পর সার্বিক তথ্যকে পুলিশ কি করে, বিশ্লেষণ করে, চিন্তা করে ভাবে যে প্রথমত তাদেরকে কে চুরি করতে পারে সেটিকে খুঁজে বের করতে হয়, সেটি নির্ণয় করতে হবে এবং সেই অনুযায়ী তারপরে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। সকলের কাছ থেকে তথ্য নিয়ে এবং বাড়ি ইনভেস্টিগেশন করে পুলিশের কাছে মনে হলো এই চোর চুরিটি করেছেন ক নামক ব্যক্তি। এবং এটি কেন করেছেন, তখন পুলিশ কি করবেন, যে এর একটি কারণ দাঁড় করাবেন, যে হতে পারে এই ব্যক্তিটির সাথে যেহেতু জমি জমা সংক্রান্ত কিছু জটিলতা আছে এবং তিনি চাচ্ছেন তার এই বাড়ির সম্পদের দিকে একটু লোভ আছে, তাই উনি ঘরেরই লোক, নানান দিক পর্যবেক্ষণ করে পুলিশ সেটিকে অনুমান করলেন হতে পারে এই লোকটি, কারণ তার দ্বারা এভাবে চুরি করা সম্ভব। মানে পুলিশের পর্যবেক্ষণে যে যে বিষয়গুলো নজরে এসেছে তার থেকে পুলিশ কি করলেন, আনুমানিক সিদ্ধান্ত নিলেন যে হতে পারে এই ক নামক ব্যক্তিটি চুরিটি করেছেন। কিন্তু এই যে পুলিশের এই সিদ্ধান্ত, এটি কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নয়, এটি একটি ধারণা মাত্র। প্রাথমিক পর্যবেক্ষণের মাধ্যমে যা কিছু চোখে এসেছে, যা কিছু চিন্তা এসেছে, সেটিকে একটু যৌক্তিক বিশ্লেষণ করে পুলিশ সিদ্ধান্ত নিলেন হতে পারে এই ব্যক্তিটি চুরি করেছেন। এই যে কিছু যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে, কিছু বাস্তব ঘটনার পর্যবেক্ষণের মাধ্যমে পুলিশ একটি আনুমানিক ধারণা গঠন করলেন, সেটি হচ্ছে মূলত আমাদের প্রকল্প। তাই প্রকল্প হচ্ছে আনুমানিক ধারণা গঠন। তাহলে আমরা প্রকল্প সম্বন্ধে একটি ধারণা পেলাম। এই আনুমানিক ধারণা গঠনই কিন্তু চূড়ান্ত নয়। এই আনুমানিক ধারণাটি নিয়ে পুলিশ কি করবে, তার পরবর্তী কার্যক্রম চালিয়ে যাবে। এটিকে একটা ক্লু বলা যায়, প্রাথমিক একটি ক্লু, যে পথ ধরে আগাবো। একটি সমস্যা হয়ে গেছে, সেই সমস্যাটি সমাধানের জন্য আমরা আনুমানিক একটি ধারণা গঠন করব এবং সেই ধারণা অনুযায়ী আমরা সেই পথে আগাবো। একটি ঘটনার কারণ অনুসন্ধান করতে গেলে আমরা যদি এলোমেলো ভাবে এগোই, তাহলে কি হবে, সেটির জন্য আমরা মূলত সঠিক সিদ্ধান্তে বা সঠিক ফলাফলে আমরা যেতে পারবো না। এই জন্য যে কোনো ঘটনা ঘটে গেলে তার প্রকৃত কারণ অনুসন্ধান করতে গেলে আমাদের একটি প্রকল্প তৈরি করতে হয় এবং সেই প্রকল্প ধরেই আমরা কি করি, যেটিকে আমরা ধারণা করছি, অনুমান করছি, সেটি সঠিক কিনা, সেটিকে সঠিক হলে সেই পথে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম চালিয়ে যাই। এটি হচ্ছে প্রকল্প এবং এটি আনুমানিক ধারণা গঠনের মাধ্যমেই হয়। তবে এই আনুমানিক ধারণাটি অবশ্যই একটি যৌক্তিক ধারণা হতে হবে। এই প্রকল্প হচ্ছে আনুমানিক ধারণা গঠন।
এই আনুমানিক ধারণাটি কেন করতে হয়? কারণ যখন একটি ঘটনা ঘটে গেল, আমরা বুঝতে পারছি না সেই ঘটনার কারণ অনুসন্ধান করতে গেলে আমরা কোন পথে এগোবো। এই ঘটনাটি ঘটে গেছে এবং এর সমাধান করতে গেলে আমাদের একটি উপায় ধরে এগোতে হবে এটির চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য। এই জন্য এই প্রকল্পটি করা হয় এবং সেই পথ ধরে এগোতে হয়। এখানে পুলিশ কি করেছে? অনেকের কাছ থেকে তথ্য নিয়েছে, বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেছে, করে একটি আনুমানিক ধারণা গঠন করেছে এবং সেই অনুযায়ী সে পথ ধরে এখন এগিয়ে দেখবে যে চুরিটি আসলে সে করেছে কিনা। এই জন্য আমাদের বাস্তব জীবনে প্রকল্প খুবই প্রয়োজন। যে কোনো বৈজ্ঞানিক কাজের ক্ষেত্রে, বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে এবং সামাজিক সমস্যাগুলোর ক্ষেত্রে, চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা, শিশু অপহরণ, নারী নির্যাতন, এরকম সামাজিক যে অপরাধগুলো আছে এবং বৈজ্ঞানিক গবেষণাগুলো আছে, সামাজিক গবেষণাগুলো আছে, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কিন্তু এই প্রকল্প বা আনুমানিক ধারণাটি গঠন করেই আমাদের মূলত এগোতে হয়। তাই এই প্রকল্পকে বলা হয় হচ্ছে আমাদের যে কোনো গবেষণার ক্ষেত্রে বা যে কোনো কাজে একদম প্রাথমিক স্টেজ বলা যায়। তাহলে আমরা জানলাম শিক্ষার্থী, প্রকল্প মানে হচ্ছে আনুমানিক ধারণা গঠন করা। এবারে আবারও ফিরে আসি সেই গল্পটিতে, যে গল্পটি নিয়ে আমরা কথা বলছিলাম। ওই যে বাড়িতে চুরি হয়েছে, ঠিক আছে, এখন পুলিশ তো তার প্রকল্প তৈরি করে ফেলেছে এবং কেন পুলিশ এই অনুমানটি করেছে তার পিছনে পুলিশ কিন্তু বিভিন্ন কারণও তালিকা করে ফেলেছে। এখন সেই যে পুলিশ যাকে সন্দেহ করছে সেই ব্যক্তিটিকে নিয়ে পুলিশ এখন কি করবে, কিভাবে সে তার ইনভেস্টিগেশন চালাবে, কিভাবে চোরকে ধরবে, সেটা নিয়ে একটি পরিকল্পনা পুলিশ তৈরি করবে, বিশ্লেষণ করবে এবং সেটি সত্যি সেই লোকটি করেছে কিনা সেটার জন্য বিভিন্ন তথ্য অনুসন্ধান করবে, বিভিন্ন ডকুমেন্ট কালেক্ট করবে, ডাটা কালেক্ট করবে, প্রয়োজনে আবার সাক্ষাৎকার করবে, প্রয়োজনে আবার বিভিন্ন সাক্ষী প্রমাণ, এগুলোকে পুলিশ কি করবে, খুঁজে বের করবে এবং যাচাই বাছাই করবে এবং সকল কিছু যাচাই বাছাই করে সকল পরিকল্পনা অনুযায়ী এগিয়ে গিয়ে পুলিশ দেখতে পেলেন যে হ্যাঁ, যে ব্যক্তিটিকে সন্দেহ করা হচ্ছিল সেই ব্যক্তিটি মূলত চুরি করেছে। কেন করেছে? ওই যে জমি জমা সংক্রান্ত একটু ঝামেলা ছিল, এই বাড়ির সম্পদের দিকে লোক ছিল এবং তিনি নিকটাত্মীয় ছিলেন। এই কারণেই ওনার পক্ষে কাজটি করা সম্ভব হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে যে অনুমানটি করেছিলেন সেই অনুমানটি অনুযায়ী পুলিশ এগিয়ে গিয়েছে এবং আসলেই দেখা গেল সেই অনুমানটি সঠিক হয়েছে। ফলে পুলিশ কি করলো, সেই চোরকে ধরে ফেললেন এবং তার নিয়ম অনুযায়ী যে শাস্তি দেওয়ার সেই শাস্তির ব্যবস্থা করলেন। এখন দেখো তাহলে কি হলো, পুলিশের যে অনুমানটি ছিল, যে প্রকল্পটি ছিল, সেই প্রকল্পটি ধরে কাজ পুলিশ করে গেলেন এবং প্রকল্পটি কি হয়েছে, সঠিক হয়েছে, প্রকল্পটি সত্য হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে প্রথম কথাটি বলেছি প্রকল্প নিয়ে, প্রকল্প হচ্ছে একটি প্রাথমিক অনুমান করা বা ধারণা গঠন করা, একটি কাজকে এগিয়ে নেওয়ার জন্য প্রাথমিক ধারণা গঠন করা। এবং আমরা দেখতে পেলাম যে প্রকল্পটি কি হয়েছে, সত্য হয়েছে। বিষয়টি এটি নয় যে প্রকল্প সবসময় সত্যই হতে হবে, প্রকল্প সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। আমি আগেই বলেছি যে আমরা আমাদের একটি সমস্যা সমাধান করার জন্য আমরা কোন পথে এগোবো সেটির জন্য আমাদের একটি কারণকে অনুসন্ধান করতে হবে এবং সেই কারণটি যৌক্তিকভাবে, অবশ্যই তুলনামূলক যে যৌক্তিক কারণটি সেটি আমরা বেছে নেব এবং সেই কারণ অনুযায়ী আমরা যখন এগিয়ে যাব, আমরা যখন আমাদের অ্যানালাইসিস শুরু করব এবং সেই অ্যানালাইসিসের একটা পর্যায়ে হয়তো আমরা দেখতে পাবো বিষয়টি আমাদের যে অনুমানটি ছিল, যে প্রকল্পটি ছিল সেটি সঠিক হয়ে গিয়েছে, তাহলে আমাদের প্রকল্পটি সত্য হলো। এবং হতে পারে সেই প্রকল্পটি সঠিক হয়নি, তাহলে সেটি মিথ্যাও হতে পারে। প্রকল্পটি সত্য বা মিথ্যা হওয়ার সাথে প্রকল্পের বিষয়টি সত্যই হতে হবে, বিষয়টি এরকম নয়। প্রকল্প সত্য বা মিথ্যা যেটি হতে পারে না কেন, প্রকল্প হচ্ছে আমাদের যে কোনো বিষয়ের কারণ খুঁজে নেওয়ার জন্য বা যে কোনো ইনভেস্টিগেশনের জন্য একটি প্রাথমিক স্টেপ এবং এটি খুবই জরুরি। এবারে আমরা আরেকটি ঘটনা বিশ্লেষণ করি। দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে যে একটি বাড়ি, সে বাড়িতে কি হয়েছে, আগুন লেগেছে। আগুন লেগে গেছে, এখন স্বাভাবিকভাবেই ফায়ার সার্ভিস এসেছে, তারপর তদন্ত করার জন্য পুলিশ এসেছে এবং তদন্ত কমিটি গঠন করা হলো। তারা
তদন্ত করছে। যে এই যে ছবিতে স্ক্রিনে যে লোকটিকে দেখতে পাচ্ছি, ধরে নিচ্ছি যে পুলিশ এই লোকটিকে সন্দেহ করে তার প্রকল্পটি তৈরি করেছে এবং এই লোকটিকে ধরার জন্য বা এই লোকটি আসলেই কাজটি করেছে কিনা সেই তার কারণ দর্শিয়ে এর পিছনে অনুসন্ধান করতে লাগলো। আগুন লাগার কারণ অনুসন্ধান করতে গিয়ে পুলিশ দেখতে পেল যে যে ব্যক্তিকে সন্দেহ করা হয়েছিল বা যে ব্যক্তিটিকে নিয়ে প্রকল্প তৈরি করা হয়েছিল আসলে সেই ব্যক্তি এর সাথে কোনোভাবেই জড়িত নয়। কোনো প্রমাণ পাওয়া গেল না, কোনো সাক্ষী পাওয়া গেল না, কোনোভাবেই এই ব্যক্তিটি এর সাথে জড়িত নয়। তাহলে কি হলো? এই প্রকল্পটি কি হলো? সত্য হলো না মিথ্যা হলো? তখন পুলিশ কি করবে? তখন পুলিশের কাজ হবে নতুন করে আবার প্রকল্প তৈরি করা। যেমন হতে পারে এটি শর্ট সার্কিটের কারণে হয়েছে। এখন এটি একটি নতুন করে প্রকল্প তৈরি করা হলো, নতুন করে অনুমান করা হলো এবং এটি তদন্ত করা হলো। তখন দেখা গেল হ্যাঁ, আগুনটি মূলত শর্ট সার্কিটের কারণেই হয়েছে। তাহলে দেখো শিক্ষার্থী, প্রকল্পটি কখনো কখনো সত্য হতে পারে, কখনো কখনো মিথ্যাও হতে পারে। প্রকল্প যে সবসময় সত্য হবে বিষয়টি তা না, প্রকল্পটি মিথ্যাও হতে পারে। এবারে আরেকটি বিষয় দেখি, আরেকটি উদাহরণ দেখি আমরা। এখানে দেখো স্ক্রিনে আরেকটি ছবি রেখেছি। দেখো একটি লোক বসে আছে মন মারা হয়ে। আমরা ধরে নিচ্ছি এটি একটি বাগান এবং এই বাগানের মালিক হচ্ছেন এই লোকটি। এখন উনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে ওনার বাগানের প্রত্যেকটি গাছের ফল নেই। এখন উনি প্রকল্প তৈরি করতে গিয়ে, অর্থাৎ আনুমানিক যে ধারণাটি, প্রাথমিক ধারণাটি যেটি নিয়ে উনি এটি তদন্তে এগোবেন, সেটির জন্য উনি ধারণা করলেন যে হতে পারে এই গাছের ফলগুলো, সকল গাছের ফলগুলো সব হাওয়ায় উড়িয়ে নিয়ে গেছে। এখন এই যে উনি প্রকল্পটি তৈরি করলেন, এই প্রকল্পটি কি হলো না? এই প্রকল্পটি তো সত্য হবেই না, সঠিক নয় এবং প্রকল্পটি কি বাস্তবতা বিবর্জিত। এটি বাস্তবসঙ্গত কখনোই হতে পারে না যে একটি বাগানের সকল ফল এক রাতে হাওয়ায় উড়িয়ে যাবে এবং এটি বৈজ্ঞানিক নিয়মের সাথেও যাবে না। বৈজ্ঞানিক নিয়ম যে মাধ্যাকর্ষণের যে নিয়মটি রয়েছে সেই নিয়মের সাথেও এটি কি করবে? কনফ্লিক্ট করবে। তাহলে উনি যে প্রকল্পটি তৈরি করেছেন এটি অবৈজ্ঞানিক হবে এবং অবাস্তব হবে। তাহলে প্রকল্পের ক্ষেত্রে, একটি বৈধ প্রকল্পের ক্ষেত্রে আমরা কখনোই অবাস্তব এবং অবৈজ্ঞানিক বিষয়টিকে আমরা গ্রহণ করতে পারি না এবং এটিকে প্রকল্প বলা যাবে না। এটি কেবলমাত্র ধারণা এবং একটি কুসংস্কারাচ্ছন্ন মনা একটি ধারণা বা কুসংস্কারাচ্ছন্ন একটি ব্যাখ্যা বলা যেতে পারে, মন গড়া একটি ব্যাখ্যা বলা যেতে পারে। তাহলে প্রকল্প হতে হবে স্পষ্ট এবং বাস্তব ভিত্তিক। এবারে দেখো শিক্ষার্থী আরেকটি উদাহরণ, সেই বাড়িটির উদাহরণ যে বাড়িটিতে আগুন লেগেছে। এখন ধরে নিচ্ছি সেই বাড়িটিতে তো আগুন লেগেছে, ফায়ার সার্ভিস এসেছিল, পুলিশ এসেছিল, নানান আলামত দেখেছে এবং পরবর্তীতে একটি তদন্ত কমিটি গঠন করা হলো কেন আগুন লেগেছিল বা কেউ লাগিয়েছিল কিনা সেটি তদন্ত করার জন্য। এবং তদন্ত কমিটির প্রথম কাজ হবে কি? অবশ্যই প্রকল্প তৈরি করা, একটি আনুমানিক ধারণা গঠন করা। এবং তদন্ত কমিটি কি করলো? যে প্রকল্প তৈরি করলো যে আগুনটি কোনো মানুষের দ্বারা নয়, বরং একটি ভূত রাতে এসে, একটি প্রেতাত্মা রাতে এসে এটিকে আগুন লাগিয়েছে, কারণ এই বাড়িতে অনেক আগে থেকে একটি ভূতের আসর ছিল। এরকম একটি প্রকল্প তৈরি করলো। এখন যদি এই প্রকল্প তৈরি করা হয় তাহলে এই প্রকল্পটি কি হচ্ছে না? এই প্রকল্প তো বাস্তব হওয়া সম্ভবই না, সত্য হওয়া সম্ভবই না, বৈজ্ঞানিক নিয়মের সাথেও সঙ্গতিপূর্ণ হচ্ছে না, এমনকি প্রাকৃতিক যে নিয়ম সেটিকেও ভঙ্গ করা হচ্ছে। কারণ ভূত প্রেত এগুলো প্রাকৃতিক নিয়মে আমাদের গ্রহণযোগ্য হয় না, কোনো ভূত এসে এটি করা সম্ভব নয়। একইভাবে ওই যে চুরির ঘটনাটিতে আসি, সেই পুলিশ যখন ইনভেস্টিগেট করলো, মানুষের কাছে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করলো, বিভিন্ন বিষয় আলামত গ্রহণ করলো, ঘরে এসে আঙুলের ছাপ নিল, সবকিছু পর্যবেক্ষণ করে পুলিশ যখন দেখলো যে এটি এমন একটি ঘটনা যেটির সাথে কোনো মানুষ জড়িত থাকা সম্ভব নয়, তিনিও তখন একটি প্রকল্প তৈরি করলেন যে একটি ভূত এসে এই চুরিটি করে গেছে, এটি কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। কারণ এখানে দরজাটি বন্ধ ছিল, জানলাটি বন্ধ ছিল, কোনো ধরনের জানলা দরজা কোনো কিছুই কাটা ছিল না, কোনো ধরনের কিছুই পাওয়া যায়নি, ঘরের মানুষ দ্বারা এটি সম্ভব না। তখন পুলিশ কি করলো? যে রিপোর্ট করলো যে প্রকল্পটি তৈরি করলেন যে এটি একটি অতিপ্রাকৃত সত্তা দ্বারা সম্ভব হয়েছে। তাহলে কি হলো? আসলে এটি যত কিছুই বলি না কেন আমরা কোনোভাবে গ্রহণ করতে পারবো না, কারণ প্রকল্প হতে হবে আমাদের বৈজ্ঞানিক নিয়ম ভিত্তিক এবং বাস্তব ভিত্তিক, যৌক্তিক এবং প্রাকৃতিক নিয়মের অনুসারী হতে হবে। তাহলে এই প্রকল্পটিকে আসলে প্রকল্প বলা যাচ্ছে না, এটি একটি ধারণা করা, এটি একটি
কুসংস্কারাচ্ছন্ন একটি অনুমান ছাড়া আর কিছুই থাকছে না। তাহলে আমাদের প্রকল্প হতে হলে, বৈধ প্রকল্প হতে হলে আমাদের অবশ্যই সেটি যৌক্তিক এবং প্রাকৃতিক নিয়মের অনুসারী হতে হবে। শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো প্রকল্প বিষয়টি আসলে কি এবং সেটি কেমন হতে হবে, কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আমাদের প্রকল্প তৈরি করতে হবে। এবারে শিক্ষার্থী, আমি আরেকটি উদাহরণ তোমাদের দিচ্ছি। স্ক্রিনে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন, একজন মহান বিজ্ঞানী। সবাই আমরা মোটামুটি তাকে চিনি, জানি বা চেহারাতে চেনার কথা, এবং তার যে আবিষ্কৃত সূত্র সেটিও আমরা জানি। উনি হচ্ছেন আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটনের যে কাহিনী, আমরা তাকে নাম শুনলে মনে পড়ে আপেলের একটি কাহিনী আছে। আপেলের একটি কাহিনীর কারণেই তার এত আবিষ্কারের যাত্রা শুরু, এবং এই জন্যই তিনি বিজ্ঞানী হতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমরা দেখি যে নিউটনের যে কাহিনীটি ছিল সেটি কি। নিউটন একদিন একটি আপেল গাছের নিচে বসে বই পড়ছিলেন। হঠাৎ কি হলো, তার মাথার উপরে এসে একটি আপেল পড়লো। নিউটনের মাথায় একটি চিন্তা এলো যে আপেলটি কেন সরাসরি মাথার উপর পড়লো, আপেলটি কেন ডানে পায়ে পড়লো না, অথবা কেন বাতাসে ভেসে বেড়ালো না, এটি কেন উপর থেকে সরাসরি একেবারে নিচে পড়ে গেল। এই চিন্তা থেকে কিন্তু এটি একটি সমস্যা মনে হলো নিউটনের কাছে, এবং এই সমস্যাটি সমাধানের জন্য একটি কারণ অনুসন্ধান করতে লাগলেন নিউটন। এবং এই কারণ অনুসন্ধান করতে গিয়েই কিন্তু নিউটন তার প্রকল্প তৈরি করলেন, তার প্রাথমিক অনুমানটি তৈরি করলেন। হতে পারে একটি নির্দিষ্ট বল আছে, বা এই নির্দিষ্ট বলের কারণে মহাবিশ্বের নির্দিষ্ট যে বলটি আছে, যেটি এই বলের কারণে এটি অন্য কোথাও না পড়ে, ভেসে না বেরিয়ে সরাসরি মাটিতে পড়ে গেল। এরপরেই কিন্তু তিনি তার প্রকল্পটি তৈরি করলেন এবং সেই অনুযায়ী সেটিকে নিয়ে গবেষণা শুরু করলেন, এবং পরবর্তীতে তিনি তার যে মাধ্যাকর্ষণ সূত্র, সেই সূত্রটি আবিষ্কার করলেন। এখন সেই সূত্রটি দিয়ে কিন্তু পরবর্তীতে অনেক বিজ্ঞানী গবেষণা চালিয়েছেন, অন্য অন্য কাজে লাগিয়েছেন, এটির ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তার মানে কি, একটি প্রকল্প করার পরে সেটি কিন্তু অন্যান্য বিজ্ঞানীরাও যাচাই বাছাই করতে পেরেছে। যখন এটি প্রত্যেকটি ক্ষেত্রে একই ফল দিয়েছে, এই মাধ্যাকর্ষণ সূত্রটি অন্যান্য ক্ষেত্রেও একই ফলাফল দিয়েছে, অন্যান্য বিজ্ঞানীদের গবেষণায় একই ফল দিয়েছে, তখন কিন্তু এই প্রকল্পটি একটি বৈজ্ঞানিকভাবে সমর্থনযোগ্য হয়েছে, পরীক্ষামূলকভাবে সমর্থনযোগ্য হয়েছে, এটি বৈধ হয়েছে এবং বিজ্ঞানসম্মত হয়েছে। তাহলে দেখা যাচ্ছে কি, একটি প্রকল্প তখনই বৈধ প্রকল্প বলবো যখন এটি পরীক্ষামূলকভাবে সমর্থনযোগ্য হবে এবং এটি বৈধ হবে এবং বিজ্ঞানসম্মত হবে। এবারে আসো আরেকটি বিষয়, আরেকটি উদাহরণ দিই তোমাদের, আরেকটি গল্প বলি। এখানে দেখতে পাচ্ছি, ছবিতে দেখতে পাচ্ছি একটি ছেলে কি করেছে, একটি শিক্ষার্থী, তার জ্বর এসছে এবং ডাক্তারের কাছে গেছে। তার কয়েকদিন ধরে জ্বর, 104 ডিগ্রি 103 ডিগ্রি জ্বর আসছে, 3 দিন পার হয়ে গেছে, কিন্তু তার জ্বর কমছে না, সাথে হয়তো বমি হচ্ছে, নানান সমস্যা দেখা দিচ্ছে। তো সে কি করলো, তার মা তাকে নিয়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার চিকিৎসা করছে, তার চোখ দেখলে, হার্টবিট দেখলো, তার কাছ থেকে তথ্য নিল যে কয়দিন ধরে জ্বর, কত ডিগ্রি জ্বর, কতক্ষণ পর পর জ্বর আসে, ওষুধ খেয়ে সারছে কিনা, সে কি প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়েছে কিনা, এবং সেটিতে তার জ্বর সারছে না কেন, তার বমি আছে কিনা, এরকম নানান তথ্য তার কাছ থেকে ডাক্তার কি করবে, নিবে। এবং এই সকল তথ্যের ভিত্তিতে ডাক্তার কিন্তু এখন কি প্রয়োজন হবে, এটিকে কিন্তু ডাক্তার সরাসরি বলতে পারছে না যে এটি তার কোন ধরনের জ্বর হয়েছে, তার কি ডেঙ্গু হয়েছে, টাইফয়েড হয়েছে, নাকি সাধারণ ভাইরাস জনিত জ্বর হয়েছে। কিন্তু তার যে রোগের যে লক্ষণ এবং তার যে রোগের লক্ষণ যেগুলো শুনলো ডাক্তার, এবং সেগুলোর ভিত্তিতে ডাক্তারের কিন্তু একটা আনুমানিক ধারণা রয়েছে যে হতে পারে এটি ডেঙ্গুর কারণে হয়েছে। ডাক্তার কি করলেন, অনুমান করলেন হতে পারে এডিস মশার কামড়ে তার এই ছেলেটির ডেঙ্গু জ্বর হয়েছে, লক্ষণে বলা যাচ্ছে। কিন্তু ডাক্তার কি করবে, ডাক্তার কিন্তু সরাসরি এটিকে ওষুধ দিয়ে দিবে না। ডাক্তার কি করবে, এর পরবর্তী ধাপে এগোবে। ডাক্তার তখন এই ছেলেটিকে কিছু টেস্ট করতে দেবে, এবং এই টেস্টের ভিত্তিতে, টেস্টের রিপোর্ট দেখে তখন হয়তো ডাক্তার সিদ্ধান্ত আসবে যে হ্যাঁ, তোমার ডেঙ্গু জ্বর হয়েছে। তো এর আগে, টেস্ট করার আগেও কিন্তু ডাক্তার কি করেছে, রোগীর কথা শুনে এবং লক্ষণ দেখে কিন্তু ডাক্তার একটি প্রকল্প করে ফেলেছে যে হতে পারে ওর ডেঙ্গু জ্বর হয়েছে। এই যে প্রাথমিক ধারণা গঠন করলো, এবং এটি মূলত কি করলো ডাক্তার,
এই ছেলেটির রোগের একটি কারণ কি কারণে হতে পারে সেটি চিন্তা করলো, এবং সেই অনুযায়ী কিন্তু ডাক্তার টেস্টগুলো দিবে। ডাক্তার কিন্তু ডেঙ্গু জ্বর হয়েছে চিন্তা করে ডেঙ্গুর যে টেস্টের মাধ্যমে যে পরীক্ষার মাধ্যমে জানা যাবে সেই টেস্টটি রোগীকে করতে দিবে। তাহলে কি হচ্ছে, একটি রোগের কারণ অনুসন্ধান করার জন্য কিন্তু ডাক্তার হচ্ছে এই প্রকল্পটি তৈরি করলো। কিভাবে, আরেকটি উদাহরণ দিই তোমাদের। বিজ্ঞানীরা দেখতে পেলেন যে বায়ুমণ্ডল থেকে পাওয়া অক্সিজেন গ্যাসের ওজনটি অন্যান্য উৎস থেকে পাওয়া অক্সিজেন গ্যাসের ওজন থেকে ভারী। তখন বিজ্ঞানীরা একটি প্রকল্প তৈরি করলেন যে হতে পারে এই বায়ুমণ্ডলের এই অক্সিজেন গ্যাসের সাথে অন্যান্য গ্যাসের মিশ্রণ রয়েছে। তখন কি করলেন, এই যে হতে পারে, যেহেতু বায়ুমণ্ডলে প্রাপ্ত অক্সিজেন গ্যাসটি অন্যান্য উৎস থেকে প্রাপ্ত অক্সিজেন গ্যাসের তুলনায় ভারী মনে হচ্ছে, তখন একটি প্রাথমিক অনুমান করলেন যে হতে পারে এই গ্যাসটির সাথে অন্যান্য গ্যাসের কি রয়েছে, মিশ্রণ রয়েছে। গবেষণা করলেন এবং যথারীতি হয়তো পরীক্ষা করে পাওয়া গেল যে হ্যাঁ, এখানে আরো অন্যান্য গ্যাসের মিশ্রণ রয়েছে। যদি পাওয়া যায় তাহলে প্রকল্পটি সত্য হলো, যদি না পাওয়া যায় তাহলে প্রকল্পটি মিথ্যা হলো। কিন্তু কথা এখানে নয়, আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, বিজ্ঞানীদের মূলত প্রথমে যে বিষয়টি কাজ করেছে সেটি হচ্ছে একটি সমস্যা। কেন বায়ুমণ্ডল থেকে প্রাপ্ত অক্সিজেন গ্যাসের ওজনটি ভারী মনে হচ্ছে, এটি ছিল একটি সমস্যা, এবং এই সমস্যার পিছনের কারণ অনুসন্ধান করতে গিয়েই কিন্তু বিজ্ঞানীরা একটি নতুন প্রকল্প তৈরি করলেন এবং সেই অনুযায়ী তারা কাজের অগ্রগতি করতে লাগলেন। তাহলে প্রকল্পের কাজ হচ্ছে একটি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা। একইভাবে এই যে ডাক্তার তার প্রকল্প তৈরি করেছিলেন, হতে পারে এডিস মশা কামড় দিয়েছে এবং ডেঙ্গু জ্বর হতে পারে, এই যে তার প্রকল্পটি কেন, এই যে একটি ঘটনা ঘটেছে, ছেলেটি অসুস্থ হয়েছে এবং রোগটি সারছে না, সেটির একটি প্রাথমিক অনুমান করেছেন ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করার জন্য। একইভাবে বিজ্ঞানী নিউটনের যে সমস্যাটি ছিল যে কেন আপেলটি সরাসরি মাথায় পড়লো, কেন আপেলটি বাঁকা হয়ে পড়লো না, কেন আপেলটি ভেসে থাকলো না, কেন আপেলটি পেছন দিকে পড়লো না, এই যে আপেলটি কেন সরাসরি পড়লো, কোন আকর্ষণের কারণে, মধ্যাকর্ষণের জন্য বিষয়টি হচ্ছে। এই বিষয়টি তো আগে কেউ আবিষ্কার করেনি, নিউটনের এটি একটি সমস্যা মনে হয়েছে, তাই এই সমস্যা থেকে কিন্তু তার নতুন সূত্র তিনি আবিষ্কার করেছেন, তিনি গবেষণা করেছেন, তার প্রকল্প তৈরি করেছেন, এবং এভাবেই কিন্তু ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করার জন্যই কিন্তু প্রকল্প তৈরি করা হয়। তাহলে আমরা জানলাম একটি বৈধ প্রকল্প আমরা তৈরি করি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করার জন্য। এবারে আরেকটি বিষয়, আরেকটি উদাহরণ তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, এখানে আমরা একজন জ্যোতির্বিজ্ঞানীর ছবি দেখতে পাচ্ছি। তোমরা কি জানো এই জ্যোতির্বিজ্ঞানীটি কে? অনেকেই জানবে বা অনেকে নাম শুনেছো, ছবি দেখে চিনতে পারছো না। তো এই জ্যোতির্বিজ্ঞানীটি হচ্ছেন টলেমি। টলেমি যে আবিষ্কারটি ছিল এটি অনেক আগে, যে টলেমি সর্বপ্রথম যিনি এই সৌরজগতের মহাবিশ্বের যে আবর্তন হচ্ছে সেই আবর্তনের ব্যাখ্যা দেন। তো টলেমির ব্যাখ্যাটি ছিল যে পৃথিবী স্থির এবং পৃথিবীকে কেন্দ্র করে সূর্য কি করে আবর্তিত হয়। এটি ছিল একটি তার প্রকল্প, একটি অনুমান, এবং এটি ছিল একটি পৃথিবীর দিন রাত আবর্তনের পিছনের একটি কারণ ব্যাখ্যা। সেই কারণ ব্যাখ্যায় টলেমির এই একটি প্রকল্প তৈরি করা হয়েছিল। এটি হয়তো পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়েছে। আমরা বলেছি প্রকল্প মিথ্যা হতে পারে, কিন্তু বৈধ প্রকল্পের শর্ত কিন্তু এটি ঠিক ছিল, এবং এটি কিন্তু এই যে আমাদের মহাবিশ্ব যে আবর্তিত হচ্ছে, গ্রহ নক্ষত্র আবর্তিত হচ্ছে, এই যে তত্ত্বটি, এই তত্ত্বটি একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা বলা যায়। এই বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদানের জন্য কিন্তু প্রকল্প তৈরি করা হয়। তাহলে ব্যাখ্যা দানের ক্ষেত্রে কিন্তু প্রকল্প কার্যকর ভূমিকা রাখে, ব্যাখ্যা প্রদানের জন্য প্রকল্প করা হয়। কিন্তু পরবর্তীতে কি হলো, এই টলেমির এই প্রকল্পটি মিথ্যা প্রমাণিত হলো এবং এই প্রকল্পটি বাতিল হয়ে গেল, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু সে তখনকার জন্য প্রদান করেছিল। ছবিটিতে যাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন বিজ্ঞানী কোপার্নিকাস। তিনি কি করলেন, টলেমির এই সূত্রটিকে হচ্ছেন মিথ্যা প্রমাণ করলেন এবং সৌরকেন্দ্রিক একটি তত্ত্ব তিনি আবিষ্কার করলেন। এবং তার প্রকল্পটি ছিল কি, যে পৃথিবী স্থির নয়, পৃথিবী আবর্তিত হচ্ছে এবং বরং সূর্যটা হচ্ছে স্থির এবং সূর্যটা হচ্ছে
কেন্দ্রে অবস্থিত এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এবং অন্যান্য গ্রহ নক্ষত্র পরিভ্রমণ করছে। এটি কিন্তু একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে কোপার্নিকাসও কি করলেন, যে একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করলেন, তার প্রকল্পটি একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদানে সম্ভব হয়েছে। তাহলে যে কোনো ঘটনা, যে কোনো বৈজ্ঞানিক গবেষণা এর ক্ষেত্রেও কিন্তু ব্যাখ্যা দানের জন্য কিন্তু প্রকল্প গঠন করা আমাদের প্রয়োজন হয়। একইভাবে নিউটনের যে সূত্রটি আবিষ্কার করেছেন নিউটন, মাধ্যাকর্ষণ নিয়মটি নিউটন আবিষ্কার করেছিলেন। সেটি কেন করেছিলেন? যে জড়বস্তু ভূমিতে পতনের কারণ ব্যাখ্যা করার জন্য তিনি করেছিলেন। ওই নিয়মটি দিয়েই দেখা যায় যে আবার পরবর্তীতে জোয়ার ভাটা, গ্রহ নক্ষত্রের গতিবিধি ব্যাখ্যা করা যায়। তাহলে দেখা যাচ্ছে যে প্রকল্প কিন্তু ব্যাখ্যা দানের ক্ষেত্রেও কাজে লাগে। তাহলে শিক্ষার্থী, প্রকল্প কি জিনিস তা তো আমরা বুঝলাম। এই পর্যন্ত আমি প্রকল্প নিয়ে যে বিষয়গুলো আলোচনা করেছি, ব্যাখ্যা করেছি, তা থেকে প্রকল্প আসলে কি, একটি বৈধ প্রকল্পের বৈশিষ্ট্য কেমন হবে, সেখানে আমি বিশেষ কিছু কথা বলেছি। সেগুলো একটু দেখাই তোমাদের। প্রথমত, প্রকল্প হচ্ছে আনুমানিক ধারণা গঠন। কোন একটি ঘটনা, একটি সুনির্দিষ্ট ঘটনা বা সুনির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে যে প্রাথমিক ধারণা, যে আনুমানিক ধারণা গঠন করা, সেটি হচ্ছে প্রকল্প। দ্বিতীয়ত, প্রকল্প হচ্ছে সত্য বা মিথ্যা হতে পারে। সেটি আমরা দেখেছি যে প্রকল্প সবসময় সত্য হতে হবে এমন নয়, সেটি মিথ্যাও হতে পারে। তবে সেটি যৌক্তিক হলে সেটিকে প্রকল্প হিসেবে বলা যাবে। তাই প্রকল্প হতে হবে স্পষ্ট এবং বাস্তব ভিত্তিক। অবাস্তব কোনো বিষয়কে এখানে আনলে সেটিকে প্রকল্প বলা যাবে না। এবং প্রকল্পের ভিতরে যে বিষয়টি নিয়ে প্রকল্প তৈরি করব, সেখানে সেটি যৌক্তিকতা থাকতে হবে এবং প্রকৃতির নিয়মের অনুসারেই হতে হবে। অতিপ্রাকৃত বিষয় দিয়ে এটিকে প্রকল্পকে ব্যাখ্যা করলে সেটিকে প্রকল্প বলা যাবে না। এটি পরীক্ষণমূলকভাবে সমর্থনযোগ্য হতে হবে এবং এটি বৈধ ও বিজ্ঞানসম্মত হতে হবে। এবং প্রকল্পের মূল বিষয়টি হচ্ছে সেটি প্রকৃত কারণ অনুসন্ধান করে এবং ঘটনার ব্যাখ্যা প্রদানে প্রকল্প কার্যকরী ভূমিকা পালন করে। এবারে শিক্ষার্থী, আরো কয়েকটি উদাহরণ দিয়ে আমি আজকের ক্লাসটি শেষ করব, যাতে তোমরা প্রকল্প বিষয়টি একেবারে ক্লিয়ার হয়ে যাও, এটি সম্বন্ধে তোমাদের আর কোনো দ্বন্দ্ব না থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বেলুন, তাই না? প্যারাশুট না, ঠিক প্যারাশুটের মতোই বেলুনের আদলে একটি প্যারাশুট টাইপের একটা কিছু, যেখানে কিছু মানুষ হয়তো এটা দিয়ে ওড়ার চেষ্টা করছে। এটির একটি কাহিনী আছে, অনেকেই জেনে থাকবে। এখানে বলা হয় রবার্ট ব্রাদার্স, দুজন ভাই ছিলেন। তারা হচ্ছে দুজন ফরাসি ভাই, অ্যাঞ্জিন রবার্ট এবং নিকোলাস লুই রবার্ট। এই দুইজন প্রকৌশলী ছিলেন, যারা হচ্ছেন বিশ্বের প্রথম হাইড্রোজেন বেলুন তৈরি করেছিলেন। জ্যাক চার্লসের জন্য তারা বিশ্বের প্রথম হাইড্রোজেন বেলুন তৈরি করেছিলেন। এটি যে ছবিটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে বিশ্বের প্রথম হাইড্রোজেন বেলুন। এখন তাদের এই কাহিনীটা কেন আমি এখানে আনলাম? কারণ হচ্ছে যে তাদের প্রকল্পটি কি, যে তাদের প্রথমে প্রাথমিক চিন্তা ছিল যে আমরা আকাশে উঠতে চাই, এবং এই আকাশে ওড়ার চিন্তা থেকে তাদের মাথায় কি এলো, যে ছোট বেলুন যদি আকাশে উঠতে পারে বাতাসের সাহায্যে, তাহলে যদি এরকম করে কোনো বড় বেলুন তৈরি করা যায় যেটি বাতাসের সাহায্যে থেকে উড়িয়ে নিবে। এইভাবে কিন্তু তারা প্রাথমিকভাবে একটি প্রকল্প তৈরি করেন এবং এই প্রকল্প যে প্রথম অবস্থাতেই তাদের সফল হয়েছিল বিষয়টি তা না। তারা হচ্ছে অনেকবার চেষ্টার মাধ্যমে অনেকবার ব্যর্থ হয়ে তারা পরবর্তীতে সফল হয়েছেন। তো সফলতা ব্যর্থতার বিষয়টি আসলে প্রকল্প বিষয়ের সাথে জড়িত না। এই কাহিনীটি তোমাদের বললাম তোমাদের আরেকটু প্রকল্প সম্বন্ধে ধারণাটি ক্লিয়ার করার জন্য, যে একটি সমস্যা বা একটি চাওয়া বা একটি বিষয়কে বাস্তবায়ন করার জন্য আমরা প্রাথমিকভাবে একটি অনুমান করি যে ছোট একটি বেলুন যদি আকাশে উঠতে পারে, তাহলে নিশ্চয় এটি মানুষকেও ওড়ানোর মতন একটি বড় বেলুন তৈরি করলে সেটি মানুষকে ওড়াতে পারে। এই যে একটি প্রাথমিক অনুমান, একটি বিষয় দিয়ে আরেকটি বিষয়কে ব্যাখ্যা করে অনুমান করা এবং এটিকে ধাপে ধাপে বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটিও কিন্তু প্রকল্প। এভাবেই কিন্তু বিজ্ঞানীরা তাদের গবেষণা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য এরকম করে প্রাথমিক অনুমানগুলো, প্রাথমিক প্রকল্পগুলো তৈরি করে এবং সেটি দিয়ে ধাপে ধাপে এগিয়ে গিয়ে তারা কিন্তু হচ্ছে বাস্তবায়ন করে এবং অনেকে বিফল হয়। সেই প্রকল্পগুলো হয়তো আমরা সেই প্রকল্পের বিষয়ে আমরা হয়তো জানতে পারি না। এভাবে কিন্তু আমরা বিজ্ঞানিক গবেষণা বলি, সামাজিক গবেষণা বলি, সেগুলো চালিয়ে নিয়ে যাই। এবারে শেষে একটি ছোট্ট উদাহরণ দিয়ে, আরেকটি উদাহরণ দিয়ে আমি তোমাদের আজকের ক্লাসটি শেষ করব। প্রকল্প বিষয়টি বোঝার জন্য
আরেকটি উদাহরণ দিই যে প্রকল্প মূলত সমস্যা সমাধানমূলক, সেটি কিন্তু আমি আগেই বলেছি। বেশিরভাগ ক্ষেত্রে প্রকল্প করা হয় একটি সমস্যাকে কেন্দ্র করে যেটি ঘটে যায় এবং সেটিকে সমাধানের জন্য একটি প্রাথমিক অনুমান করা হয় এবং সেই অনুমান থেকে এটিকে গবেষণা করা হয় এবং গবেষণা করে পরবর্তীতে ফাইনাল সিদ্ধান্তে আসা হয়। এখানে দেখো সৌরজগৎ, আমরা জানি যে সৌরজগতের গ্রহগুলো সম্বন্ধে আমরা জানি যে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ নক্ষত্র আবর্তিত হচ্ছে। ইউরেনাস গ্রহটি যখন আবিষ্কৃত হয়নি তখন কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরা জানতো না যে ইউরেনাস নামক একটি গ্রহ আছে, কিন্তু যখন এই সৌরজগতের গতিবিধি কখনো কখনো দেখা যাচ্ছে যে একটু গন্ডগোল দেখা দিচ্ছে, তখন হচ্ছে এই গন্ডগোলটা কেন দেখা দিচ্ছে এটিকে অনুসন্ধান করতে লাগলেন। কিন্তু অনুসন্ধান করেও কিন্তু বারবারই অনুমান করতে লাগলেন যে হতে পারে যে এর মাঝখানে কি আছে, অন্য কোনো নক্ষত্রের অবস্থান রয়েছে, কোন একটি নক্ষত্র এই গতিবিধিতে ঝামেলা করছে। এরকম করে তারা কিন্তু বিজ্ঞানীরা বেশ কিছু প্রকল্প তৈরি করেছিলেন। জন ফ্লামস্টেড অন্তত 6 বার এই গ্রহটিকে দেখতে পান, কিন্তু তিনি এটিকে কিন্তু নক্ষত্র হিসেবেই তিনি চিন্তা করেছিলেন। পরবর্তীতে কিন্তু জ্যোতির্বিজ্ঞানী পিয়েরে লেমুনিয়ার তিনিও কিন্তু এই ইউরেনাস যে গ্রন্থটি আছে 12 বার এটিকে পর্যবেক্ষণ করেন, কিন্তু তিনিও কিন্তু এটিকে নক্ষত্র হিসেবেই চিহ্নিত করেছিলেন। পরবর্তীতে স্যার উইলিয়াম হার্শেল এই গ্রহটিকে দেখেন এবং বিশেষভাবে পর্যবেক্ষণ করেন এবং পরবর্তীতে তিনি মনে করেন এটি একটি ধূমকেতু। কিন্তু পরবর্তীতে যখন বারবারই হচ্ছে গ্রহ নক্ষত্রের গতিবিধিতে ঝামেলা হচ্ছে তখন এটিকে পর্যবেক্ষণ করে তখন স্যার উইলিয়াম হার্শেল কিন্তু এটিকে সৌরজগতের একটি গ্রহ হিসেবে তারপর এটিকে স্বীকৃতি দেন। এইভাবে কিন্তু যখন আমাদের একটি সমস্যা তৈরি হয়, সমস্যার সমাধানের জন্য আমরা কি করি, একটি প্রাক অনুমান তৈরি করি, সেই অনুযায়ী আমরা এগোই, কিন্তু সবসময় যে সেটি আমাদের অনুমানটি সঠিক ফলাফল দিবে বিষয়টি তা নয়। তবে হ্যাঁ, সেটি সঠিক না হলে অনেকটা দূর আমাদেরকে আমাদের গবেষণার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যায়। যেমনটি এই ইউরেনাস গ্রহ আবিষ্কারের কাহিনীটি বললাম, যে এখানে দেখা যাচ্ছে যে গ্রহ নক্ষত্রের গতিবিধি ঝামেলা হচ্ছিল বলেই কিন্তু বারবার ইউরেনাসকে তারা পর্যবেক্ষণ করছিলেন, কিন্তু এটি যে একটি গ্রহ এবং গ্রহের কারণে গ্রহের গতিবিধি অনুযায়ী সেটি যে চলছে সেটিকে স্বীকৃতি দিতে বারবার তাদের প্রকল্পটি পরিবর্তন করতে হয়েছে, বারবার তাদের গবেষণাটি চালিয়ে যেতে হয়েছে। সুতরাং একটি প্রকল্প যে একবারেই আমাদের জন্য সঠিক হিসেবে সঠিক ফলাফল দিয়ে দিবে বিষয়টি তা না। প্রকল্পটি আমাদের অনেক ক্ষেত্রে ফেল করতে পারে, অনেক ক্ষেত্রে প্রকল্পটি এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে এবং পরবর্তী নতুন প্রকল্পের তৈরি করার জন্য এটি আমাদের কাজে লাগতে পারে। এভাবে কিন্তু প্রকল্প আমাদের নানান নতুন নতুন আবিষ্কার বলি বা সমস্যার সমাধান বলি বা ঘটনার কারণ নির্ণয় করা বলি, এসব ক্ষেত্রে প্রকল্প আমাদের কাজে লাগে। বৈজ্ঞানিক নতুন নতুন গবেষণা, সামাজিক সমস্যার সমাধান, এই বিষয়গুলোর জন্য কিন্তু প্রকল্পের ভূমিকা একেবারেই অনস্বীকার্য। শিক্ষার্থী, আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। বেশ কিছু উদাহরণ দিয়ে আমি আজকের ক্লাসটি সাজিয়েছি, ভালো করে বুঝতে পারো সেজন্য আমি প্রত্যেকটি বিষয় ছোট ছোট করে সহজ সরল ব্যাখ্যা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে তাহলে এখানে আমার সার্থকতা, যদি তোমরা বুঝতে পারো। পরবর্তী ক্লাসে আমি প্রকল্পের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, প্রকল্পের স্তর, প্রকল্পের শর্ত এবং অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, দেখা হবে, আলোচনা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে।